হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে জিনিসটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে নাম। সো চলো আমি তাহলে বাম পাশে লিখি তোমার হচ্ছে যে কার্বন সংখ্যা। এটা অলরেডি আমরা সবাই 9-10-এ পড়ে আসছি এবং আমরা এটা লিখবো হচ্ছে যে এটার সাপেক্ষে কি কি নাম আসবে জিনিসটা। যেমন দেখো, আমরা যদি কার্বন সংখ্যার ভ্যালু যদি 1 হয়, মানে কার্বন যদি একটা হয়, তাহলে এই জিনিসটাকে আমরা কি নাম বলছিলাম বলো তো? এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে মিথ। তারপর তোমার যদি কার্বন দুইটা হইতো এটাকে আমরা বলতাম হচ্ছে তোমার ইথ। দেন তোমার যদি কার্বন তিনটা হইতো তাহলে জিনিসটাকে আমরা বলতাম হচ্ছে তোমার প্রোপ। তারপর তোমার যদি কার্বন চারটা হইতো তাহলে সেটাকে আমরা বলতাম তোমার হচ্ছে বিউট। এবং কার্বন যদি আমার পাঁচটা হইতো তাহলে সেটাকে আমি বলতাম হচ্ছে আমার প্যান্ট। এবং অনুরূপ ভাবে কার্বন ছয়টা হইলে সেটাকে আমরা বলতাম তোমার হচ্ছে হ্যাক্স। কার্বন যদি তোমার সাতটা হইতো তাহলে সেটাকে আমরা বলতাম হ্যাপ্ট। এবং কার্বন যদি তোমার আটটা হয় তাহলে সেটাকে আমরা বলতাম অক্ট। এবং সর্বশেষে কার্বন যদি আমার নয়টা হইতো এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে নন। আর কার্বন যদি 10টা হইতো তাহলে সেটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই ড্যাক। এই জিনিসটা অলরেডি আমরা সবাই 9-10-এ দেখে আসছিলাম। সো এই জিনিসটা যখন আমরা জৈব যৌগের নামকরণ করবো, তো এটাতে আমাদের খুবই কাজে দিবে জিনিসটা। সো আমরা এই জিনিসটা একটু করে মুখস্থ রাখবো। সো এটাকে আমি স্টার মার্কস দিয়ে রাখি। চলো আমরা তাহলে আমাদের এর পরের টপিক সমগোত্রীয় শ্রেণী স্টার্ট করা যাক জিনিসটা। প্রথম কথা, সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি আমি এটা বোঝানোর জন্য তিনটা এক্সাম্পল নিব। যেমন একটাকে আমি নিচ্ছি হচ্ছে CH4, এরপর একটা নিচ্ছি আমি CH3, তারপরে তোমার হচ্ছে CH3। দেন আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি তোমার হচ্ছে এখানে CH3, তারপরে তোমার হচ্ছে CH2 এবং হচ্ছে তোমার CH3। তো আমরা যদি দেখি এই যৌগটার নাম কি বলো তো ভাই? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে তোমার, আমরা সবাই জানি, মিথেন। কারণ মিথেন কেন বলতেছি? প্রথম কথা, এটা হচ্ছে যে এই তোমার হলো যে যেহেতু CH4 আছে এবং এখানে একক বন্ধন আছে তাহলে এটা একটা অ্যালকেন। আর এখানে কার্বন একটা, তাহলে এই জন্য এটার নাম হচ্ছে মিথ। আর যেহেতু অ্যালকেন তাহলে এটার সাথে এন যুক্ত হয়, তাহলে মিথ আর এন যুক্ত হয় মিথেন। তারপরে দেখো এখানে একক বন্ধন কার্বন কার্বন, তাহলে শুধুমাত্র এটা অ্যালকেন। এবং তোমার হচ্ছে যে এখানে দেখো তোমার কার্বন কয়টা আছে? দুইটা, তাহলে ইথ। অ্যালকেন এসেছে এন যোগ হয়, তো ইথ যোগ এন মানে তোমার হচ্ছে এটার নাম হবে ইথেন। অনুরূপ ভাবে এই যৌগটার নাম হবে তোমার হচ্ছে প্রোপেন। কেন প্রোপেন নাম হবে? কারণ দেখো এখানে তিনটা কার্বন আছে, তার মানে প্রোপ। কারণ প্রোপ প্রোপ থাকলে এটার সাথে এন যুক্ত হয়ে তাহলে তোমার হবে প্রোপেন। দেখো আমরা চাইলে এই ছক থেকে জিনিসটা দেখে আসতে পারি। এখানে কি ছিল দেখো তো? একটা কার্বন হলে মিথ, দুইটা কার্বন হলে ইথ, তিনটার জন্য প্রোপ, চারটার জন্য বিউট, পাঁচটার জন্য ব্যান্ড, ছয়টার জন্য হ্যাক্স, সাতটার জন্য হ্যাপ্ট, আটটার জন্য অক্ট, নয়টার জন্য নন এবং 10টার জন্য তোমার হচ্ছে ড্যাক। এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবো আমরা জিনিসটা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাইলাম দেখো, এখানে আমরা তিনটা এক্সাম্পল নিলাম। একটা তোমার হচ্ছে CH4 মিথেন, একটা হচ্ছে CH3 ইথেন, একটা CH3 CH2 CH3 প্রোপেন। তো এইখানে এই তিনটা জিনিস যদি তুমি একটু করে দেখো, ফার্স্ট অফ অল এইখানের মধ্যে এই তিনটা অ্যালকেন না ভাই? এই তিনটা কিন্তু তোমার কিছু কি বলো তো ভাই? অ্যালকেন। আচ্ছা, এই অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন হচ্ছে একটা কি শ্রেণী বলো তো? সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, এটাকে কেন সমগোত্রীয় শ্রেণী বলা হচ্ছে আমরা চলো জিনিসটা একটু করে দেখতে মানে দেখতে চাচ্ছি জিনিসটা। একটা দেখো, তুমি এইখানে এই কার্বনে শুধুমাত্র তোমার কি আছে বলতো? কার্বন এবং হাইড্রোজেন আছে। এই কার্বনও কি আছে বলতো? এই যে ইথেনের মধ্যে কি আছে বলতো? কার্বন এবং হাইড্রোজেন আছে। আবার প্রোপেনের মধ্যেও কি আছে বলতো? কার্বন এবং হাইড্রোজেন আছে। দেখো কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে জিনিসটা? অন্য কিছু কিন্তু নাই। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে? একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে। আচ্ছা দেখো, প্রথম কথা একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত, কারণ এখানে দেখো তিনটাই কিন্তু কি দিয়ে গঠিত বলতো ভাই? কার্বন এবং হাইড্রোজেন। এরপরে কি বলা হচ্ছে দেখো? সমধর্মী জৈব যৌগ সমূহকে। এদিকে সমধর্মী কেন বলা হচ্ছে? আমরা জানি অলরেডি, আমরা 9-10-এ পড়ে আসছি যে অ্যালকেন যারা থাকে এদের প্রত্যেকটা ধর্মই, মানে যে রাসায়নিক বিক্রিয়া যেগুলা, এরা প্রায় হচ্ছে তোমার কি হয়ে থাকে বলতো? সেম হয়ে থাকে, সেম প্যাটার্নে হয়ে থাকে। জাস্ট তোমার হচ্ছে জাস্ট কার্বন সংখ্যা চেঞ্জ হবে কিন্তু বিক্রিয়াটা সেম হয়ে থাকে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, ধরো তোমার CH4 আছে এখানে, এটার সাথে সাপোজ তোমার ধরো অক্সিজেন রিয়াকশন ঘটলো, তাহলে এখানে কি উৎপন্ন হবে বলো তো? এখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে তোমার পানি উৎপন্ন হবে, কারণ এটা দহন বিক্রিয়া। আর এখানে তুমি যদি কার্বনটাকে সমতা করো, এখানে চারটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা 2 বসবে আগে। আর এখানে চারটা অক্সিজেন হয়ে গেছে, তাহলে এখানে তোমার একটা 2 বসবে আগে। আবার তুমি যদি এখানে CH3 কে নিয়ে এটার সাথে তুমি যদি অক্সিজেনকে রিয়াকশন করাইতা, তাহলে দেখো তো কি উৎপন্ন হইতো? সেম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতো এবং পানি উৎপন্ন হইতো।
জাস্ট ডিফারেন্সটা কোথায় আসতো আমি বলি, এখানে কার্বন 2টা আছে তাহলে এখানে 2টা কার্বন বসতো, এখানে হাইড্রোজেন 6টা আছে তাহলে এখানে 3টা বসতো, এখানে অক্সিজেন কয়টা হয়ে গেছে দেখো তো, এখানে 4টা, এখানে তোমার হচ্ছে 3টা মানে 7টা, তাহলে এখানে তোমার হচ্ছে 7/2 বস্তু তাহলে 7টা করার জন্য। তাহলে এখন একটা জিনিস দেখো, এই যে মিথেন যেটা আছে এটাও অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করতেছে, ইথেন যেটা আছে এটাও তোমার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করতেছে। হ্যাঁ, হয়তো সংখ্যাটা ডিফারেন্স, মানে কার্বন ডাইঅক্সাইড এখানে 2টা এখানে 1টা, যেহেতু কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে তাহলে সংখ্যাটা তো ডিফারেন্স হবেই, কিন্তু দেখো সেম প্যাটার্নের বিক্রিয়া করতেছে না। মানে এমন না যে মিথেন যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ইথেন অন্য কিছু উৎপন্ন করতেছে, ইথেনে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। তার মানে এদের যে তোমার বিক্রিয়ার মধ্যে যে ধর্মগুলো মানে সবগুলো আসলে সেম প্যাটার্নে তোমার কি দিবে বলো তো, রিয়াকশন দিবে। এজন্য তাদেরকে কি বলা হচ্ছে, সমধর্মী জিনিসও তাদেরকে বলা হচ্ছে। এরপরে বলতেছে কি জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান। আচ্ছা, ক্রমবর্ধমান মানে কি, দেখো এখানে কার্বন কয়টা, এখানে কার্বন হচ্ছে তোমার 1টা, এখানে কার্বন কয়টা, এখানে কার্বন হচ্ছে তোমার 2টা, এখানে কার্বন হচ্ছে তোমার 3টা। দেখো এই ক্রমবর্ধমান আণবিক ভর অর্থাৎ তাদের অনুস্থিত কার্বন পরমাণু সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে ক্রমবৃদ্ধি অনুসারে পরপর সাজিয়ে যে সারিটা পাওয়া গেছে। আচ্ছা দেখো, এই যে দেখো প্রথমে আমি একটা কার্বন একটা নিছি, পরবর্তীতে আমি কার্বন 2টা নিছি, এরপর আমি কার্বন 3টা নিছি। এই জিনিসটাকে আমি এইভাবে সাজাইছি অ্যালকেনের সিরিজটাকে। আচ্ছা, তো এইভাবে সাজানোর পরে দেখো আমি যদি একটু হিসাব করতে চাই এই যে মিথেন আর ইথেনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, দেখো তো মিথেনে কার্বন কয়টা, 1টা, হাইড্রোজেন 4টা, কিন্তু তোমার দেখো খেয়াল করে দেখো ইথেনে কিন্তু কার্বন 2টা, হাইড্রোজেন হচ্ছে 6টা। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, CH2 না ভাই? খেয়াল করে দেখো এইখানে এই কার্বন এই ইথেন থেকে তুমি যদি ইথেন থেকে 2টা কার্বন থেকে 1টা কার্বন বাদ দিয়ে দাও, আবার 6টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তাহলে তুমি কিন্তু মিথেন পেয়ে যাচ্ছ। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই মিথেন এবং ইথেনের মধ্যে ডিফারেন্স কিন্তু এই CH2, এখানে 2টা বন্ধন, যেহেতু কার্বনের 4টা হাত তাহলে এখানে কার্বনের সাথে 2টা হাইড্রোজেন এবং আরো 2টা হাত রয়ে গেছে এখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটারে কি বলে, এই জিনিসটার নাম হচ্ছে আমরা একটু শিখে রাখবো মিথিলিন মূলক। এই যৌগটার নাম কি, মিথিলিন মূলক। আবার তুমি যদি দেখো এই যে ইথেন আর তুমি যদি প্রোপেনের মধ্যে ডিফারেন্স দেখো, এখানেও কিন্তু ডিফারেন্স হচ্ছে CH2, মানে মিথিলিন মূলকের ডিফারেন্স। কেন, এখানে দেখো 3টা কার্বন, এখানে 2টা কার্বন, এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন 8টা, এখানে 6টা, তাহলে দেখো সেম ভাবে তোমার এই ইথেন এবং প্রোপেনের মধ্যে মিথিলিন মূলকের ডিফারেন্স। অর্থাৎ তোমাকে বলা হচ্ছে কি দেখো, যে এই তোমার কার্বন পরমাণু সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে পরপর সাজিয়ে যে সারি পাওয়া যায়, তাতে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে, দেখো পাশাপাশি মানে কি, মিথেন এবং ইথেন অথবা ইথেন এবং প্রোপেন, তার মানে পাশাপাশি দুটি যৌগের মধ্যে যদি কিসের পার্থক্য থাকে, মিথিলিন মূলকের পার্থক্য থাকে। দেখো এই যে ইথেন এবং মিথেনের মধ্যে আমরা দেখলাম মিথিলিন মূলকের পার্থক্য, আবার ইথেন এবং প্রোপেনের মধ্যে দেখলাম আমরা হচ্ছে এই মিথিলিন মূলকেরই তোমার হচ্ছে পার্থক্য। তাহলে পার্থক্য থাকে, এবং যৌগগুলোকে যদি তুমি একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যেমন দেখো তো আমরা কি জানি, অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল, CnH2n+2। এটা অলরেডি আমরা 9 শিখে আসছিলাম, যে তুমি এখানে n এর ভ্যালু প্রথমে হচ্ছে তুমি এখানে 1 বসাও, তাহলে তুমি এখানে মিথেন পাবা, n এর ভ্যালু 2 বসাও, তাহলে তুমি এখানে ইথেন পাবা, n এর ভ্যালু 3 বসালে তুমি এখানে প্রোপেন পাবা। তার মানে তখন এই সারিটাকে কি বলা হবে বলতো, এই সারিটাকে অ্যালকেন বলতেছে, এবং অ্যালকেনটা হচ্ছে তোমার একটা এক্ষেত্রে তাহলে সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমরা যদি সামারি করতে চাই, তাহলে সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি, প্রথম কথা এগুলো হচ্ছে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত হবে, এরা সমধর্মী হবে, এবং তাদেরকে যদি আমি আণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজাই, দ্যাট মিনস কার্বন সংখ্যার বৃদ্ধি ক্রম অনুসারে সাজাই, মানে কার্বন সংখ্যা নিচে দিয়ে বাড়তেছে, তাহলে দেখা যাবে পাশাপাশি দুটি মূলকের মধ্যে কি থাকতেছে, এই মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকতেছে। এবং যৌগগুলোকে যদি একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তাহলে এদেরকে আমি কি বলতে পারি বলতো, সমগোত্রীয় শ্রেণী বলতে পারি। দেখো তো কেউ যদি জিজ্ঞেস করে ভাই CH3 আর হচ্ছে যে CH3 দেন CH2 এরপর হচ্ছে OH, এই দুটাকে কি আমি সমগোত্রীয় শ্রেণী বলতে পারবো? না, এই দুটাকে আমি সমগোত্রীয় শ্রেণী বলতে পারবো না। দেখো কেন, প্রথম শর্তই তো ফিল আপ করে নাই। দেখো এরা কিন্তু একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত না, কারণ এটা কার্বন হাইড্রোজেন, এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে। সো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে আমরা দেখো আমরা যে অ্যালকেন পড়ছি, অ্যালকিন পড়ছি, আবার অ্যালকাইন পড়ছি, এরপরে তোমার হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে কি বলতো ভাই, সমগোত্রীয় শ্রেণী। বুঝা গেছে জিনিসটা? কিন্তু অ্যালকেন আর অ্যালকোহল এটা কিন্তু কিনা বলতো ভাই তোমার সমগোত্রীয় শ্রেণী না, মানে একসাথে মিক্সচার ভাবে। যেমন দেখো এটা একটা অ্যালকেন, এটা একটা অ্যালকোহল, তাহলে দুইটাকে কিন্তু তুমি মিশ্রিতভাবে সমগোত্রীয় শ্রেণী বলতে পারবা না। কিন্তু তুমি যদি শুধু অ্যালকেনকে নিয়ে চিন্তা করো, তাহলে অ্যালকেন কিন্তু একটা তোমার সমগোত্রীয় শ্রেণী। আবার তুমি যদি শুধুমাত্র অ্যালকোহল নিয়ে চিন্তা করতা,
তাহলে শুধু এটা অ্যালকোহল কিন্তু এটা কি হইতো বলো তো, সমগোত্রীয় শ্রেণী হইতো জিনিসটা। এখানে আরেকটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকে কি বলা হচ্ছে, এক একটি সমগোত্রক বা হোমোলোগ বলে। মানে দেখো এই যে অ্যালকেনকে তুমি একটা সমগোত্রীয় শ্রেণী বললা, এই সদস্য কার, একটা CH4, CH3, CH3, এরপরে তোমার হচ্ছে প্রোপেন, এদের প্রত্যেককে কি বলা হবে বলো তো ভাই, সমগোত্রক বা হোমোলোগ বলা হবে। তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। চলো আমরা তাহলে নেক্সটে আরো আগাই জিনিসটাতে। আমরা হচ্ছে এখন সমগোত্রীয় শ্রেণীর কিছু সমগোত্রীয় শ্রেণীর তোমার নাম দেখবো, এদের সাধারণ সংকেত দেখবো, আর দুই একটা করে এক্সাম্পল দেখবো। তাহলে আমরা চলো প্রথমে এখানে লিখে ফেলি 1 নম্বরে সমগোত্রীয় শ্রেণীর নাম। সমগোত্রীয় শ্রেণীর নাম। আচ্ছা, আর এই পাশে হচ্ছে আমরা লিখতেছি সাধারণ সংকেত। এই কলামে আমরা লিখতেছি সাধারণ সংকেত, এবং আমরা এই পাশে লিখতেছি হচ্ছে তোমার উদাহরণ, মানে তাদের এক্সাম্পল গুলো আমরা এই পাশে এখানে লিখবো জিনিসটা। চলো আমরা তাহলে একটা একটা 1 নম্বর সমগোত্রীয় শ্রেণীটা দেখে ফেলি। সেটা হইতে পারে সাপোজ ধরো অ্যালকেন, এটা অলরেডি আমরা সবাই জানি অ্যালকেন। তো অ্যালকেনের সাধারণ সংকেত আমরা কি পড়ে আসছি বলো তো ভাই, 9-10-এ CnH2n+2 পড়ে আসছি। তো এক্সাম্পল যদি নিই, আমরা এখানে CH3 নিতে পারি, তারপরে তোমার হচ্ছে যে CH3 CH2, দেন তোমার হচ্ছে CH3 নিতে পারি। এরকম করে আসলে অনেকগুলো নেওয়া যায়। সো আমরা এখানে ইত্যাদি লিখে দিচ্ছি জিনিসটাতে, অনেকগুলো তুমি এখানে এক্সাম্পল নিতে পারো। দেখো এটা কিন্তু সবাই কিন্তু সমগোত্রীয় শ্রেণী। 2 নম্বর দেখো তো, 2 নম্বর সমগোত্রীয় শ্রেণী হইতে পারে তোমার হচ্ছে সাপোজ ধরো অ্যালকিন। কেন অ্যালকিন? কারণ অ্যালকিনকে কিন্তু একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। তাহলে CnH2n আমরা সবাই জানি সেটা। তাহলে একটা যদি এক্সাম্পল নিতে চাই, তাহলে CH2 ডাবল বন্ড, এটা হচ্ছে অ্যালকিন ছিল। দেন তোমার ধরো CH3, তারপরে তোমার এখানে CH ডাবল বন্ড CH2 ইত্যাদি। তুমি দেখো এই দুইটার মধ্যেও কিন্তু কি থাকবে বলো তো ভাই, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তুমি চাইলে চেক করে দেখতে পারো জিনিসটা। তাহলে 3 নম্বরে দেখো, আমরা যদি আরেকটা সমগোত্রীয় শ্রেণী নিই অ্যালকাইন। সাধারণ সংকেতগুলো একটু মুখস্থ রাখিও, কারণ এগুলো পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে ফেলে এমসিকিউতে। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কি ছিল ভাই, CnH2n-2। এক্সাম্পল যদি নিই CH ট্রিপল বন্ড CH, আরেকটা এক্সাম্পল হতে পারে CH3 C1 2 3। দেখো কার্বনে কিন্তু 4টা করে হাতের, একটু মাথায় রাখবা জিনিসটা। আর এখানে CH। তাহলে এরকম এই দুইটাকে আমরা কি বলতে পারি বলতো, সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বলতে পারি। আচ্ছা, তারপরে তোমার 4 নম্বরে তুমি নিতে পারো সাপোজ ধরো অ্যালকোহলকে। সাপোজ আমরা 4 নম্বরে নিতে পারি অ্যালকোহলকে। অ্যালকোহলের সাধারণ সংকেতটা আমাদের জন্য একটু নতুন, আমরা চাইলে একটু করে দেখে রাখতে পারি। সেটা হচ্ছে তোমার CnH2n+1, CnH2n+1, আর এটা হচ্ছে তোমার OH। সো একটু সাধারণ সংকেতটা অ্যালকোহলের, আমরা তো অলরেডি প্রথমটা 3টা তো অলরেডি আমরা 9-10-এ পড়ে আসছি। অ্যালকোহলেরটা আমাদের জন্য একটু নতুন, আমরা একটু জাস্ট মুখস্থ রাখবো যে অ্যালকোহলের সাধারণ সংকেত কত, CnH2n+1 OH। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, ধরো তোমার এখানে CH3OH, এটা একটা এক্সাম্পল হতে পারে। মিথানল, দেন হইতে পারে তোমার হচ্ছে CH3 CH2OH, এটার নাম হচ্ছে আমরা জানি সবাই ইথানল। সো ইত্যাদি যদি বলি, এরাও কিন্তু সবগুলো কি বলতো ভাই, সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, দেখো 5 নম্বরে আমরা অ্যালকোহলের পর আরেকটা সমগোত্রীয় শ্রেণী হিসেবে লিখতে পারি অ্যালডিহাইডকে। সো চলো আমরা তাহলে এখানে অ্যালডিহাইডকে লিখি। অ্যালডিহাইডের যে সাধারণ সংকেত সেটা আসলে আমাদের জন্য নতুন, কিন্তু মনে রাখা সহজ। আমরা সবাই জানি অ্যালকোহলের জন্য OH, আর অ্যালডিহাইডের জন্য কি থাকে বলো তো, CHO। তাহলে সংকেতটা তোমার এখানে হবে CnH2n+1, CnH2n+1, জাস্ট এখানে একটা হবে CHO। দেখো মনে রাখা কিন্তু একদম সহজ, কারণ তোমার জাস্ট অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1 OH হইতো, আর এই ক্ষেত্রে অ্যালডিহাইডের ক্ষেত্রে হবে CnH2n+1 CHO হবে জাস্ট এখানে। এটাই হচ্ছে তোমার এখানে ডিফারেন্স জিনিসটা। আচ্ছা, তাহলে দেখো তো এখানের মধ্যে কি কি এক্সাম্পল হতে পারে। আমরা এটা কিন্তু 1 জিনিসটা এখানে। তো আমরা একটা এক্সাম্পল নিতে পারি, তোমার হচ্ছে যে সাপোজ ধরো HCHO, এটাকে আমরা বলি ফর্মালডিহাইড বা মিথানেল। তারপরে হইতে পারে তোমার হচ্ছে যে CH3CHO। এরাও কিন্তু সবাই কি বলতো ভাই, তোমার পরস্পর সমগোত্রক বলতে পারি, এবং এরা হচ্ছে যে টোটালটা মিলে একটা সমগোত্রীয় শ্রেণী অ্যালডিহাইড গঠন করতেছে। তো এখানে আমরা রেখে দিতে পারি ইত্যাদি। এই জিনিসগুলো আমরা বেসিক একদম জিনিস, অলরেডি প্রথম 3টা আমরা আগেই 9-10-এ দেখে আসছিলাম। আচ্ছা, 5 নম্বর সমগোত্রীয় শ্রেণী হিসেবে তুমি নিতে পারো কিটোনকে। সরি, 6 নম্বর হিসেবে তুমি নিতে পারো সাপোজ ধরো কিটোনকে। কিটোনের যে সাধারণ সংকেত সেটা আমাদের জন্য একটু করে নতুন। তো সাধারণ সংকেতটা, এটা খুব সিম্পল একটা সাধারণ সংকেত CnH2nO।
CnH2nO। দেখো একবার যদি তুমি রিডিং পড়ে যাও না, তোমার কিন্তু অলরেডি মুখস্থ হয়ে যাবে জিনিসটা। তাহলে একটা যদি আমরা সংকেত দেখতে চাই কিটোনের, সেটা হচ্ছে তোমার এরকম, ধরো সাপোজ তোমার CH3CO CH3, দেন আরো দেখতে পারো চাইলে তুমি CH3CH2CO CH3 ইত্যাদি। এগুলো হচ্ছে সবাই কি বলতো ভাই, কিটোনের সংকেত জিনিসটা এখানে। আচ্ছা, এরপরে 7 নাম্বার যেটা আছে আমাদের, সেটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, সেটা সাধারণ সংকেতটাও খুব সিম্পল। এটা হচ্ছে তোমার CnH2n+1 জাস্ট COOH তোমার এখানে। তাহলে এটা সংকেত কি হতে পারে, একটা হইতে পারে CH3COOH, আবার আরেকটা হইতে পারে তোমার হচ্ছে CH3CH2COOH ইত্যাদি। সো দেখো এখানের মধ্যে আমি তোমাকে যদি একটু করে যদি দেখাই, দেখো এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড আর হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এদের সাধারণ সংকেতগুলো মনে রাখা খুবই সহজ, কারণ দেখো তিনটারই কিন্তু কি আছে, প্রথমে CnH2n+1 করে আছে, আর অ্যালকোহলের ক্ষেত্রে জাস্ট OH আছে, এটা আমরা সবাই জানি, অ্যালকোহলে OH হয়, অ্যালডিহাইডে CHO হয়, এবং কার্বক্সিলিক অ্যাসিডে COOH হয় জিনিসটা। তো জাস্ট এখানে এই ডিফারেন্সটা আসছে। তো আশা করি তোমরা এটা মনে রাখতে পারবা। সো চলো আমরা তাহলে এখন দেখি যে একটা সমগোত্রীয় শ্রেণীর আসলে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। দেখো সমগোত্রীয় শ্রেণী যদি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই, প্রথম বৈশিষ্ট্যটা কি বলা হয়েছে বলতো, এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যেমন আমরা যখন অ্যালকেন দেখছি, অ্যালকেনকে আমরা কি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করছি, CnH2n+2। আবার তুমি যখন সাপোজ ধরো অ্যালকোহল দেখছো, তখন অ্যালকোহলকে তুমি কিভাবে প্রকাশ করছো, CnH2n+1 ও H দিয়ে প্রকাশ করছো। দ্যাট মিনস দেখো তো, এই যে অ্যালকেনকে তুমি একটা সমগোত্রীয় শ্রেণী বলছো, অ্যালকোহলকে তুমি একটা সমগোত্রীয় শ্রেণী বলছো, তো এটাকে তুমি কি করতেছো, তাহলে এটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। তাহলে তোমাকে অনেক সময় ব্যাখ্যামূলক কোশ্চেনে বা তোমার হচ্ছে যে গ নাম্বার এটা জিজ্ঞেস করতে পারে যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, তুমি জাস্ট প্রথম লাইনটা লিখবা, এরপরে এক্সাম্পল দিয়ে এই দুইটাকে তুমি হচ্ছে জাস্ট দিয়ে দিবা। দেখো এরপরে কি বলতেছে, যে এদের একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে। আচ্ছা, কার্যকরীমূলক জিনিসটা কি, এগুলো হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করব পরবর্তী লেকচারগুলোতে। কার্যকরীমূলক সম্বন্ধে আমরা এই লেকচারে আলোচনা করব না, আমি জাস্ট তোমাকে একটু করে দেখাই দিই জিনিসটা। দেখো কার্যকরীমূলক বলতে আমরা কি বুঝি, ধরো সাপোজ এখানে আমরা অ্যালকোহল নিলাম, তো অ্যালকোহলে যদি আমরা একটা সংকেত দেখতে চাই, CH3CH2, সাপোজ ধরো তোমার এখানে OH, আবার তুমি ধরো এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড নিছো, সাপোজ তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিছো। সো কার্বক্সিলিক অ্যাসিডে তুমি যদি সংকেতটা দেখতে চাও, তাহলে সেটা কত, CH3COOH। তুমি যদি এটা খেয়াল করে দেখো, এই দুইটা যৌগের মধ্যে, অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, এই দুটাকে ডিফারেন্স করছে কে, এখানে OH আর এখানকার তোমার হচ্ছে COOH। কেন? কারণ বাকি দুটো দেখো সি কার্বন এবং হাইড্রোজেনই কিন্তু আছে, কিন্তু অ্যালকোহলে এটা ডিফারেন্স আছে, আবার কার্বক্সিলিক অ্যাসিডে ডিফারেন্ট আছে। তাহলে এই যে যৌগ যেগুলো আছে, এই দেখো, তাহলে আমি কি বলতে পারি, দেখো এই ওএইচটাই টোটাল যৌগের ধর্মটাকে নির্দেশ করতেছে। কারণ দেখো, তুমি যখনই একটা যৌগের সাথে OH থাকে, তুমি সেটাকে অ্যালকোহল বলে দাও, তুমি যখনই একটা যৌগের সাথে COOH থাকে, তুমি সেটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে দাও। তাহলে এই আমি কি বলতে পারি, তাহলে এই যে অংশটা আছে একটা যৌগের, তাহলে এই অংশটাই টোটাল যৌগের ধর্মটাকে নির্দেশ করতেছে। কারণ OH থাকা মানে তুমি কি বলে দিচ্ছ, অ্যালকোহল, আবার COOH থাকা মানে তুমি কার্বক্সিলিক অ্যাসিড বলে দিচ্ছ। অর্থাৎ এই অংশটাই পুরা যৌগের ধর্মটাকে নির্দেশ করে, বা পুরা যৌগের ধর্মটাকে আসলে সে ইন্ডিকেট করে জিনিসটা। তাহলে এইটাকেই বলা হবে কার্যকরীমূলক। যেমন দেখো, অ্যালকোহলের কার্যকরীমূলক তোমার হচ্ছে OH, আবার কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক হচ্ছে তোমার COOH। তো তুমি যতগুলো অ্যালকোহল নাও না কেন, প্রত্যেকটা অ্যালকোহলের কার্যকরীমূলক কত, OH করে, আবার তুমি যতগুলো কার্বক্সিলিক অ্যাসিড নাও, প্রত্যেকটার কার্যকরীমূলক COOH করে। এই জন্যই বলা হচ্ছে এদের একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, যার মানে অ্যালকোহলের কার্যকরীমূলক OH, আবার তোমার কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক তোমার হচ্ছে COOH। সো এটা লেখার পরে তুমি জাস্ট এক্সাম্পল লিখে এটা লিখে দিবা, এটা হয়ে যাবে। চলো তাহলে আমরা 3 নাম্বার বৈশিষ্ট্যতে যাই। 3 নাম্বার বৈশিষ্ট্যটা অলরেডি আমরা দেখে আসছি, যে পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। যেমন আমরা যদি অলরেডি দেখে আসছি, অ্যালকেনের একটা সমগোত্রীয় শ্রেণী নিতাম, আমরা যদি অ্যালকেনের একটা সমগোত্রীয় শ্রেণী নিয়ে এখানে সাপোজ ধরো আমি এখানে ইথেনকে লিখলাম, এবং দেন সাপোজ ধরো আমি এখানে প্রোপেনকে লিখলাম, CH3CH2, এবং দেন ধরো তোমার এখানে হচ্ছে CH3। তাহলে দেখো তো, এই দুইটা পাশাপাশি দুটি সমগোত্রক, এদের মধ্যে কিসের পার্থক্য আছে, আমরা অলরেডি বলে আসছিলাম, মিথিলিন মূলকের পার্থক্য আছে।
অর্থাৎ যে কোনো সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে কি থাকবে বলতো, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। সেটা তুমি কার্বক্সিলিক অ্যাসিড নাও, সেটা তুমি অ্যালকোহল নাও, সেটা তুমি অ্যালকিন নাও, যাই নাও না কেন, সবার ক্ষেত্রে সেম সিস্টেম এখানে তোমার হচ্ছে কার্যকর হবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এদেরকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। তার মানে তুমি হচ্ছে এই নর্মালি তুমি হচ্ছে যে এই মিথেনকে যে পদ্ধতিতে প্রস্তুত করতে পারবা, সেম পদ্ধতিতে তোমার জাস্ট তুমি ইথেনকেও প্রস্তুত করতে পারবা। যেন আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, জিনিসটা বলতেছি কি, এদেরকে সাধারণ পদ্ধতির সাহায্যে প্রকাশ করা যায়। যেমন আমরা যদি এক্সাম্পল দেখতে চাই, দেখো এটার একটা ভালো এক্সাম্পল আছে অলরেডি। এগুলো সম্বন্ধে আমরা সবগুলো পরবর্তী ডিটেলসে জানবো। জাস্ট আমি একটু করে বিক্রিয়াগুলো লিখে দিই, পরে বিক্রিয়াগুলো কিভাবে আসছে এগুলো আমরা সব পরবর্তী দেখবো। সাপোজ ধরো তুমি এখানে ইথিন নিছো, তো এর সাথে সাপোজ ধরো তুমি এখানে হাইড্রোজেন যুক্ত করতেছো এটা, এবং উপস্থিত হচ্ছে নিকেল, এবং হচ্ছে তোমার এখানে সাপোজ ধরো তোমার এখানে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে দেখা যাবে উৎপন্ন হচ্ছে তোমার হলো যে ভাই ইথেন উৎপন্ন হচ্ছে, CH3 যেমন এখানে হাইড্রোজেন দুইটা না, তো একটা হাইড্রোজেন এই কার্বনে যাচ্ছে, একটা হাইড্রোজেন তোমার এই কার্বনে যাচ্ছে, ফলে এখানে তোমার কি প্রস্তুত হয়ে গেছে বলতো ভাই, তোমার এখানে হচ্ছে যে ইথেন প্রস্তুত হয়ে গেছে জিনিসটা। দেখো তুমি যদি এখানে ইথিনের পরিবর্তে প্রোপিনকে নিতা, দ্যাট মিনস CH3, তারপরে তোমার হচ্ছে এখানে CH ডাবল বন্ড CH2 কে নিতা, তুমি যদি সেম হাইড্রোজেনের সাথে রিয়াকশন করাইতা এবং নিকেল 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিয়াকশন করাইতা, তাহলে দেখতা সেম ভাবে তোমার এখানে কি হইতো বলতো তখন, যেহেতু এখানে 3 কার্বন, যেহেতু দেখো এখানে কয়টা কার্বন বলতো ভাই, এখানে 3টা কার্বন, তাহলে তোমার এখানে উৎপন্ন হইতে হচ্ছে তোমার প্রোপেন উৎপন্ন হইতো, তার মানে CH3 CH2 তারপরে তোমার CH3 উৎপন্ন হচ্ছে। মানে এই যে হাইড্রোজেনটা, একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে, একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে গিয়ে এখানে তোমার হচ্ছে প্রোপেন তৈরি করবে। তাহলে দেখো তো, এই যে এটা একটা ইথেন এবং এটা একটা প্রোপেন, তার মানে এরা দুটোটাই হচ্ছে তোমার অ্যালকেন, এবং এরা হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, পরস্পর হচ্ছে এরা সমগোত্রক, আর অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী। তাহলে এই একটা সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেককে দেখো তো তুমি একটা সাধারণ সিস্টেমের মাধ্যমে, মানে সাধারণ পদ্ধতির মাধ্যমে কিন্তু প্রস্তুত করতে পারতেছো। জাস্ট কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে, সেটা ঠিক আছে। তোমার প্রথমে ইথেন তৈরি করার জন্য 2 কার্বন দিতে হয়েছে, কিন্তু প্রোপেন তৈরি করার জন্য তোমার হচ্ছে 3 কার্বন দিতে হয়েছে, কিন্তু দেখো প্রসিডিউরটা সেম। এখানেও হাইড্রোজেন আর নিকেলের সাথে রিয়াকশন করাইছো, এখানেও হাইড্রোজেনের নিকেলের সাথে রিয়াকশন করাইছো, নিকেলের উপস্থিতিতে আর কি হাইড্রোজেনকে যোগ করছো। সো দেখো প্রস্তুত তোমার যে প্রস্তুত পদ্ধতি সেটা কিন্তু তোমার দুজনের জন্যই সেম। তাহলে এখানে আমরা বলতে পারি এদেরকে একটা তোমার সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটা উপাদানকে বা প্রত্যেকটা সমগোত্রককে একই সাধারণ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়। আশা করি আমরা এই পয়েন্টটা সবাই বুঝতে পারছি। তো চলো আমরা তাহলে 5 নম্বর পয়েন্টে যাই। জিনিসটা 5 নম্বর পয়েন্টে বলতেছে কি, দেখো তোমার হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একই কার্যকরী মূলক থাকায় এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে। দ্যাট মিনস সাপোজ ধরো তুমি এখানে একটা মিথানল নিছো, আর তুমি এখানে ধরো একটা ইথানল নিছো, তাহলে এই যে এরা দুইটা হচ্ছে তোমার অ্যালকোহল না ভাই? এরা দুইটা কি বলতো ভাই, তোমার এখানে এরা দুইটা হচ্ছে তোমার অ্যালকোহল। তাহলে এই দুইটাই আসলে অ্যালকোহলের ধর্ম প্রদর্শন করবে। কারণ কেন? কারণ দুজনের মধ্যেই একই কার্যকরী মূলক আছে। তাহলে একই কার্যকরী মূলক থাকায় এদের আসলে রাসায়নিক ধর্মে অনেকটা কি থাকে বলতো, সাদৃশ্য থাকে জিনিসটা। সো আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি। মানে এরা আসলে সেম ধরনের, মানে মিথানল যে ধর্মটা প্রদর্শন করবে তোমার হচ্ছে রাসায়নিক ধর্ম, বিশেষ করে দেখা যাবে যে ইথানলটাও তোমার কি হতেছে, সেই রাসায়নিক ধর্মটাই তোমার হচ্ছে যে প্রদর্শন করতেছে। আচ্ছা, তাহলে এরপরে চলো আমরা আরেকটা, এবার যদি ডিফারেন্স দেখতে চাই, দেখো যদিও তোমার হচ্ছে যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা দিচ্ছে, কিন্তু সমগোত্রীয় শ্রেণীর যে সমগোত্রক আছে এদের মধ্যে কিন্তু কিছু কিছু ধর্মে কিন্তু তোমার ব্যতিক্রম দেখা দেয়। যেমন এই ধর্মগুলো ব্যতিক্রম কি কি তোমাকে বলতেছে, দেখো এখানে কিন্তু আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেগুলো ভৌত ধর্ম, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব প্রভৃতিগুলো হচ্ছে তোমার পরিবর্তন হয়। দ্যাট মিনস আমি এটা বলতে পারি যে একটা সমগোত্রীয় শ্রেণীর একটা সমগোত্রীয় শ্রেণীর যে সমগোত্রকগুলো আছে এদের মধ্যে তোমার হচ্ছে যে ভাই রাসায়নিক ধর্মে, মানে যে কেমিক্যাল রিয়াকশন গুলো আছে, রাসায়নিক ধর্মে তোমার কি থাকে বলতো, সাদৃশ্য বিদ্যমান থাকে। কিন্তু তোমার যে ভৌত ধর্মগুলো আছে, আচ্ছা ভৌত ধর্ম জিনিসটা কি, যে ধর্মগুলোকে হচ্ছে আমরা তোমার হচ্ছে বেসিক্যালি চোখে দেখতে পাই জিনিসটা, মানে আমাদের সামনে যেটা আসলে মানে একটা জিনিস গলতেছে, এটা আমি চোখে দেখতে পাই। সো এই যে গলনাঙ্কটা, এটা একটা ভৌত ধর্ম। স্ফুটনাঙ্ককে আমি চোখে দেখতে পাই, তাহলে এটা একটা স্ফুটনাঙ্ক। আচ্ছা, একটা বস্তু কতটা ঘন সেটাও আমি চোখে দেখতে পাই, তাহলে এই জন্য ঘনত্ব একটা কি ধর্ম বলতো, ভৌত ধর্ম। কিন্তু ভৌত ধর্মগুলো কি হয় বলতো, ভৌত ধর্মগুলো কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়।
সো আশা করি জিনিসগুলো আমরা বুঝতে পারছি। তাহলে আমরা দেখলাম যে তোমার হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে। সমগোত্রীয় শ্রেণীর যদি আমরা একটু করে সামারি করে আসতে চাই, দেখো তো একদম প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল? সমগোত্রীয় শ্রেণীর প্রথম বৈশিষ্ট্যটা ছিল তোমার হচ্ছে যে, দেখো খেয়াল করে দেখো, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীকে যে সমগোত্রগুলো থাকবে তোমার হচ্ছে এদেরকে তুমি কি করতে পারো? একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারো। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল এদের মধ্যে একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য ছিল এদের মধ্যে পাশাপাশি দুটি মূলকের মধ্যে বা পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে তোমার হচ্ছে মিথিলিন মূলকের তোমার কি থাকবে বলতো? ডিফারেন্স থাকবে। আর এদেরকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে একই সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক একই থাকে, রাসায়নিক ধর্ম সেম থাকে, কিন্তু আসলে এদের কি থাকে বলতো ভাই? এদের ভৌত ধর্মগুলো তোমার কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। সো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। তো আজকের পড়াগুলো এতটুকুই। আমরা জাস্ট এখন কিছু ইম্পর্টেন্ট সংকেত দিয়ে শেষ করব। আমরা বলছিলাম প্রতি লেকচারে শেষে আমরা কিছু ইম্পর্টেন্ট সংকেত দিব। যদিও সংকেত নিয়ে আমরা আলাদা লেকচার সিরিজ বের করব মানে ভিডিওতে, কিন্তু তাও জাস্ট আমরা যেন ছোটখাটো ভাবে প্রতিদিন যেন এগুলো প্র্যাকটিস করি। কারণ এগুলো থেকে কিন্তু আমি বারবার বলতেছি ভাই, প্রচুর তোমার অ্যাডমিশনের মধ্যে কোয়েশ্চেন আসে। সো চলো আমরা তাহলে আজকে দেখি আমাদের প্রথমে কি কি সংকেত আছে এখানে। দেখো একদম প্রথমে তোমাকে দিছে হচ্ছে কি বলতো ভাই? থায়োফিন। সো আমরা যদি থায়োফিনের সংকেতটা দেখতে চাই, খুবই সিম্পল, আমি বলি অনেকটা ঘর বাড়ির মতো। দ্যাট মিনস এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর তোমার এখানে হচ্ছে যে জাস্ট একটা সালফারের সাথে এভাবে করে একটা যুক্ত থাকবে। আর এখানে হাইড্রোজেন থাকবে, এখানে তো হাইড্রোজেন থাকবে, এটা তো তোমার হচ্ছে হাইড্রোজেন থাকবে, এটা তো তোমার হচ্ছে হাইড্রোজেন থাকবে। আর যে পাশাপাশি যে দুটো আছে এখানে দুটো প্যারালাল লাইন টেনে দিবা, মানে ডাবল বন্ড করে থাকবে জিনিসটা। তাহলে এটা হচ্ছে কিসের সংকেত বলো তো ভাই? এটা হচ্ছে তোমার থায়োফিনের সংকেত। এই সংকেতগুলো তোমরা একটু করে মুখস্থ করে রাখবা, কারণ এগুলো কিন্তু অনেক কাজে দিবে তোমাকে। এগুলো বোঝার দরকার নাই, সংকেত জাস্ট মুখস্থ। তারপর তোমার হচ্ছে ফিউরান। ফিউরানের সংকেতটাও সেম, মানে দ্যাট মিনস এখানে কার্বন, এখানে কার্বন, ঘর বাড়ির মতোই কার্বন। তারপর এখানে তোমার হচ্ছে কার্বন। জাস্ট এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে থায়োফিনে তোমার সালফার থাকে আর ফিউরানে থাকবে তোমার হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেন কানেক্ট করে দিবা। তারপর সবার সাথে তুমি হচ্ছে হাইড্রোজেনকে দিয়ে দিবা। সো এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, আর এখানের মধ্যে তুমি দুটো ডাবল বন্ড টেনে দিবা। তাহলে দেখো এটা তোমার সিম্পল ভাবে তুমি হচ্ছে থায়োফিন এবং ফিউরান এই দুটো সংকেতকে তুমি মনে রাখতে পারতেছো। আরেকটা যেটা হচ্ছে পাইরল। পাইরল আসলে সেম, তুমি এখানে জাস্ট ঘর বাড়ির মতো কার্বন করবা। আমরা আসলে সেম গুলাকে সব একসাথে লিখে দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে পাইরলের সময় এখানে তোমার থাকবে হচ্ছে নাইট্রোজেন, এখানে ডাবল একটা বন্ড টেনে দিবা, ডাবল বন্ড একটা, ডাবল বন্ড একটা, সবার সাথে তোমার হচ্ছে হাইড্রোজেন করে থাকবে। আচ্ছা, এবারে দেখো এইখানের মধ্যে একটা ডিফারেন্স আসবে, সেটা হচ্ছে নাইট্রোজেনের হাত কয়টা? আমরা জানি 3টা, এখানে তো 2টা হাত ইউজ হয়েছে, তাহলে আরেকটা হাতের সাথে হাইড্রোজেন থাকবে একটা। দেখো সালফারের ক্ষেত্রে হয় নাই, অক্সিজেনের ক্ষেত্রে হয় নাই, কারণ এখানে 2টা করে হাত ছিল, সেখানে কোনো হাইড্রোজেন যুক্ত হয় নাই জিনিসটা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সো এই 3টা সংকেতই কিন্তু প্রায় সেম, জাস্ট থায়োফিনে তোমার সালফার, ফিউরানে তোমার অক্সিজেন এবং পাইরোলে তোমার হচ্ছে NH। আর এরপরে যদি আমরা দেখতে চাই তোমার হচ্ছে পিরিডিন, যদি দেখতে চাই পিরিডিনের সংকেতটা হচ্ছে অনেকটা বেনজিনের মতো। দ্যাট মিনস এটা অলরেডি দেখে আসছিলাম আমরা। এখানে কার্বন থাকবে, এখানে একটা নাইট্রোজেন থাকবে, এখানে কার্বন থাকবে, এখানে তোমার হচ্ছে কার্বন থাকবে। সো এখানে বন্ডগুলো এভাবে যুক্ত করে দাও, ফার্স্টে এভাবে করে যুক্ত করে দাও। এরপরে তুমি হচ্ছে চাইলে একটা ডাবল বন্ড করে দাও, সামথিং ধরে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, তাহলে এখানে ডাবল বন্ড হবে। তাহলে এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে তোমার CH, এখানে তোমার হচ্ছে CH। দেখো এখানে কিন্তু NH হবে না, কেন? অলরেডি 3টা হাত কিন্তু আছে, 1 2 3। সো এটাই হচ্ছে তোমার কিসের সংকেত বলতে হয়? পিরিডিনের সংকেত। সো আশা করি তোমরা এই সংকেতগুলো মুখস্থ রাখতে পারবা, বারবার প্র্যাকটিস করবা জিনিসটা, মিনিমাম ডেলি 2বার করে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা অটোমেটিক্যালি এগুলো মুখস্থ থেকে যাচ্ছে। সো তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।